পুষ্পা নাম শুনতে যদি আপনার মাথায় কোনো সিন চলে আসে তার মানে আপনাকে নতুন করে পুষ্পার ব্যাপারে কিছু বলতে হবে না। আমি যখন চ্যানেল শুরু করি তখন এই মুভিটা নিয়ে কথা বলেছিলাম, বাট ওই আমার সঙ্গে যা হয় ব্লক হয়ে যায়, তারপর আর মুভিটা দেওয়া হয়নি। পুষ্পার দ্বিতীয় পার্ট রিলিজ হয়েছে যা পুরো ইন্ডিয়া আর ইন্টারনেট কাঁপিয়ে তুলেছে। সবাই যেন পাগল হয়ে গেছে মুভিটা নিয়ে। আমিও মুভিটা নিয়ে কথা বলবো, তাই ভাবলাম প্রথম পার্টের কাহিনীটা আপনাদের আগে বোঝাই, তারপর না হয় দ্বিতীয় পার্টের যখন এইচডি প্রিন্ট আসবে তখন কথা বলা যাবে। আপনার যদি প্রথম পার্টের কাহিনী জানা থাকে বা অন্য কোনো এক্সপিরিয়েন্স দেখে আমারটা দেখতে মন না চায়, নাও দেখতে পারেন, বাট যদি কাহিনী বুঝতে চান, বিস্তারিত জানার আগ্রহ থাকে বা একটু মজা চান, তাহলে ভিডিওটা দেখুন। আই হোপ ভালো লাগবে। রোমান্টিক জনরার মুভি এটা নয়, এটা অ্যাকশন জনরার মুভি, কিন্তু নামি দামি একটা হিরোইনকে তারা কাস্ট করেছে, তাই হালকা রোমান্সের তড়কা লাগানো হয়েছে, বাট আমরা অত গভীরে যাব না। সো সেদিক থেকে পরিবারের সবাইকে নিয়ে মুভিটা এনজয় করতে পারবেন, নো প্রবলেম। বাকি আমরা অনেকেই কম বেশি মুভিটার ব্যাপারে জানি, তাই আমি আর বাড়তি কথা না বলে সরাসরি কাহিনী বোঝাই নাকি। কথা বলছিলাম 2021-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম পুষ্পা দ্য রাইজ এর ব্যাপারে। মুভির মূল সিন শুরু করার আগে মুভির মেন কনসেপ্টের ব্যাপারে আমাদের একটু ধারণা দেওয়া হয়। সেটা কি, জাপানের বিয়েতে সব থেকে দামি গিফট হিসেবে তারা গিটারের মতো এই জিনিসটা গিফট করে, যেটা তৈরি হয় লাল চন্দন কাঠ দিয়ে। জাপান এই কাঠ চড়া দামে স্মাগলিং করে চায়না থেকে। তার মানে যে চায়নাতে এই কাঠ পাওয়া যায় তা নয়, চায়নার পোর্ট ব্যবহার করে এই কাঠ স্মাগলিং হয় হাজারো কিলোমিটার দূর ইন্ডিয়ার একমাত্র শেষাচালাম জঙ্গল থেকে, যেখানে এই কাঠ পাওয়া যায়। বন বিভাগের আইন মতো গাছ কাটা তো নিষেধ, আর এই কাঠ তো একদমই নয়। তাই একটা সিন্ডিকেটের মাধ্যমে স্মাগলিং হয়ে এই কাঠ বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে। আর এই স্মাগলিং প্রসেসের ভিতরে একটা সাধারণ মানুষ কিভাবে নিজের জায়গা করে নেয়, এটাই মুভির মেন পয়েন্ট, দি রাইজ। এবার শুরু হয় মুভির মূল সিন। শুরুতে রাতের অন্ধকার একটা ট্রাকে ভরে কেউ চন্দন কাঠ নিয়ে যাচ্ছে, মাঝ পথে পুলিশ তার গাড়ি আটকে দেয়। আর এখানে এন্ট্রি হয় মুভির হিরো, দ্য বস সুপারস্টার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন, অর্থাৎ নামটা একটু পরে শুনি। পুলিশ তো মাল নিচে দিবে না, তো ভাইয়ের সাথে একটু হাতাহাতি হয়, পরে ভাই ধরা পড়ে। পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। ভাই টাকার অফার করতে করতে 1 লাখ টাকা অব্দে আসে। সবাই মিলে না একজনকে 1 লাখ করে টাকা দেবে। টাকার অ্যামাউন্ট সবার রিয়াকশন পাল্টে দেয়। এত টাকার অফার কে ছাড়ে? পুলিশ নিজে মাল পৌঁছে দেয় আর ভাই তাদের টাকা দিয়ে যেতে থাকে। কাকু জিজ্ঞেস করে, আবে নাম তো বলে যা, কাজে লাগবে। একটা মোশন নিয়ে বলে পুষ্পা। তো পুষ্পা মূলত এই লাইনে ছিল না, সে 6 মিলে একজন সাধারণ লেবার ছিল। একদিন নাস্তার ছুটিতে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে চা রুটি দিয়ে খাচ্ছিল, সেই সময় 6 মিলের মালিক সেখানে আসে। পুষ্পা তাকে দেখে পা না নামিয়ে নিজের মতো খেয়ে যায়। ব্যাপারটা মালিকের পছন্দ হয় না। ম্যানেজার এসে পুষ্পাকে বলে মালিককে সম্মান দিয়ে নাকি তার পা নামানো উচিত ছিল। পুষ্পা বলে, এখানে আমি কাজ করার জন্য টাকা পাই, কাউকে সম্মান দেখানোর জন্য নয়। সম্মান নিতে হলে তার জন্য আলাদা পে করতে হবে। ম্যানেজার যেই বলে, বেটা এখানে কাজ করতে হলে নিজের মানমানি চলবে না, সম্মান দেখাতে হবে। পুষ্পা বলে, তো ঠিক আছে, আমি তাইলে এখানে কাজই করবো না, আমার পাওনা দিয়ে দিন, আমি চলে যাব। ম্যানেজার পুরো দিনের টাকা দিয়ে দিলে পুষ্পা হাফ ডের টাকা নিয়ে বাকিটা ফেরত দিয়ে বলে, এই টাকাটা মালিককে দিয়েন, সে যেন বাজার থেকে সম্মান কিনে নেয়। কপাল বলে পুষ্পা সেখান থেকে যেতে থাকে। ম্যানেজার বলে, এই অহংকার ওকে একদিন বরবাদ করে দিবে, আর না হয় রাজা বানিয়ে দিবে। মালিকের চাকর কেশব, যে পুরো ঘটনা সেখান থেকে দেখছিল, সেও কাজ ছেড়ে দেয়, পুষ্পার সঙ্গে যাবে। ম্যানেজার বলে, আবে তুই কেন ওর সঙ্গে যাচ্ছিস? তুই গিয়ে কি করবি? তোর তো কিছুই নেই। কেশব বলে, তুমি তো বললে সে রাজা হবে, রাজার সঙ্গে থাকলেও তো লাভ, তাই না? বলে কেশব পুষ্পার পিছু নেয়। তো পরিবার বলতে পুষ্পার মা আছে, তার বাবার ছোট বউ পুষ্পার মা, সেটার আলাদা স্টোরি আছে, আমরা সামনে জানতে পারবো। খুব কষ্টে ধার দেনা করে তার মা সংসার চালায়। ঋণের টাকা নিতেই একজন তার মাকে অনেক কথা শোনায়, কিন্তু পুষ্পার যেহেতু কাজের ঠিক নাই বা সে টাকা রোজগার করে না, তাই তার মা তাকে কথা শোনায়। তার মায়ের শখের একটা মহিষ ছিল, সেটা বিক্রি করে সে ঋণ শোধ করে। বাট যখন টাকা সেই লোকটাকে দেয়, পুষ্পা ধরে, টাকা তো দিলাম, কিন্তু 2 দিন আগে তুই মার সঙ্গে যেই কথাগুলো বললি সেগুলোর কি হবে? বলে তাকে কেলায় যাদের সামনে বকা দিয়েছে তাদের সামনে নিয়ে গিয়ে বলায় যে সে টাকা শোধ করেছে। এসব দেখানোর মানে হলো যে পুষ্পা আসলে সেলফ রেসপেক্টকে খুব কেয়ার করে। তার কাছে সম্মানটা খুব বড়, তার কাছে যেটা সঠিক মনে হয় সে সেটা করবে যে কোনো মূল্যে, এমন টাইপের ছেলে। আচ্ছা, তো কেশব গত 2 দিন ধরে তার পিছে ঘুরছে। পরের দিন সকাল সকাল কাজের লোকেরা যেমন বসে থাকে, কারো কাজ লাগলে নিয়ে যাবে, লেবারের কাজ আর কি, 2টা গাড়ি আসে লোক নিতে, একটা বিল্ডিং এর কাজ করার জন্য আর একটা জঙ্গলে গিয়ে গাছ কাটতে হবে। এখানে টাকা বেশি কিন্তু কাজটা ইল্লিগাল। পুষ্পা শেষমেশ জঙ্গলে গাড়িতেই ওঠে টাকা বেশি নেওয়ার জন্য। কেশবও তার পিছে যায়। গাড়িটা সবাইকে জঙ্গলের মাঝ পথে নামিয়ে দেয়। অন্যান্য সবার সঙ্গে পুষ্পাও রয়েছে। অনেকটা পথ ভিতরে গিয়ে পূজা মুজা করে তারা সবাই গাছ কাটার কাজে লেগে পড়ে। মানে চন্দন গাছ কেটে সেগুলো কাঠ সাইজ করে ট্রাকে লোড করে দিতে হবে। সবাই কাজে লেগে আছে। কাজ করতে করতে দুপুর হয়ে যায়। একটু পর আমরা দেখি পুলিশের গাড়ি দেখে এখানে একজনকে রাখা হয়েছিল, সে ইশারা দেয়। তার সিগন্যাল পেয়ে আরেকজন খবর পৌঁছে দেয় যে পুলিশ এসেছে। পুলিশের কথা শুনে সব মজদুর কাঠ ফেলে সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে পুষ্পা সবাইকে থামিয়ে দেয়, আরে কি করছো তোমরা? এত কষ্ট করে কাজ এত দূর এগিয়ে এসে টাকা না নিয়ে ফিরে যাবো? আমার কাছে একটা উপায় আছে, এতে সবার লাভ হবে। সবাই পুষ্পার কথা শোনে। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি এসে পৌঁছায় আর আমরা পরিচিত হই ডিএসপি গোবিন্দের সাথে, যার নাম
নাম শুনলেই সব স্মাগলাররা কাঁপতে শুরু করে, যার হাত থেকে বাঁচিয়ে মাল পার করা প্রায় ইম্পসিবল। এক কথায় সে খুব স্ট্রিক্ট আর অনেস্ট একজন অফিসার। পুলিশ জিজ্ঞাসা, কিরে তোরা এখানে কি করছিস? একজন বলে তারা ছাগল চড়াতে এসেছে। পুষ্পা কুড়ালের ধারে দিচ্ছে, গোবিন্দ তার কাছে আসে, কিরে বকরি চড়াতে কুড়ালের কি কাজ? পুষ্পা বলে, কি করবো সাহেব, কোন শিকারী শিকার করতে এলে তার হাত থেকে বাঁচতে তো হবে। গোবিন্দ পুষ্পাকে ধরে, কি বে চালাকি দেখাচ্ছিস, বল মাল কই? পুষ্পাকে ধরার সঙ্গে সঙ্গে সবাই কুড়াল নিয়ে হাজির হয়। তাদের ফেস দেখে একজন গোবিন্দকে এখান থেকে যাওয়ার পরামর্শ দেয়, কারণ তারা সবাই যদি কুড়াল মেরে দেয় তাহলে কি হবে। উপায় না পেয়ে গোবিন্দ ফিরে যায়, আর আমাদের দেখানো হয় পুলিশ আসার আগে তারা সব মাল কিভাবে লুকিয়ে রেখেছিল। এতগুলো মাল পুলিশের চোখে ফাঁকি দেওয়া হলো। পুষ্পার বুদ্ধির কারণে সবাই বেঁচে গেল। পুষ্পা হয়ে যায় সবার লিডার, আর লিডারের লিডারি দেখাতে একটা মিউজিকের মাধ্যমে তাদের কাজ বাজ মজা মস্তি দেখানো হয়। যাক, এভাবে কয়েকদিন পার হয়। একদিন কাজ শেষে সবাই মজদুরি নিচ্ছিল। কেশব পুষ্পার কাছে এসে বলে তাকে তার সঙ্গে রাখতে। কেন? কেশব বলে সে জানে পুষ্পা একদিন অনেক বড় হবে, তো তার সঙ্গে থেকে সে অনেক টাকা কামাতে চায়। পুষ্পা বলে, তাই না? এখন আমাকে তোর জন্য বড়লোক হতে হবে? ঠিক আছে, যা দেখা যাবে, তুই আগে আমার মজদুরি নিয়ে আয়। পুষ্পা পায়ের উপর পা দিয়ে বসে বিড়ি টানে। কেশব গিয়ে তার মজদুরি নিয়ে আসে। সব ঠিকঠাক চলছিল। গোবিন্দ তার পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়। যে যেখানে এসে দাঁড়িয়ে যা। কিবে কি যেন বলছিলি? কুড়ালের মাথা দেখিয়ে এবার কই যাবি তোরা বে? পুষ্পা একটা পাথর উঠিয়ে মেরে দেয়, আর তার দেখা দেখি সবাই পাথর ছোড়া শুরু করে। উপায় না পেয়ে গোবিন্দ একটা ফাঁকা গুলি করে, আর ভয় সবাই সেখান থেকে পালাতে লাগে। পুষ্পার মাথায় অন্য কিছুই চলছে। সবাই যে যার মতো পালায়। কেশব দেখে পুষ্পা গাড়ির পিছে পড়েছে। শেষ টুকরোটাও নিয়ে পুষ্পা মালের গাড়ি নিয়ে সেখান থেকে টান দেয়। পুলিশ মাল ছাড়া মানুষকে ধরে আর কি করবে, তাই পুষ্পার পিছে পড়ে। পুষ্পা আগে, পুলিশ পিছে। রাস্তায় প্রচুর ধুলা, তাই ঠিক মতো সামনে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ যাওয়ার পর মোড় ঘুরতেই গোবিন্দ দেখে ওই সেই ছেলেটা হেঁটে হেঁটে আসছে। গোবিন্দ পুষ্পাকে ধরে, কিরে গাড়ি কই? পুষ্পা বলে, কিসের গাড়ি সাহেব, আপনি কি শুধু আমাকেই চোখে দেখেন? পুষ্পাকে থানায় নিয়ে পুলিশ প্রচুর মারধর করে, কিন্তু সেই ট্রাকের ব্যাপারে পুষ্পা কিছুই বলে না। মারতে মারতে পুলিশরাই হাঁপিয়ে যায়। পুষ্পা মুখ খোলে না, তার মুখ থেকে হাসি বন্ধ হয় না। অনেক একটা পুলিশ গোবিন্দকে শান্ত হতে বলে, স্যার আমি দেখছি। সে জানে কিভাবে ওর হাসি বন্ধ করতে হবে। সে পুষ্পাকে তার নাম জিজ্ঞেস করে। পুষ্পা তার নাম বলে। সে তাকে স্যার নেম বলতে বলে। পুষ্পা চুপ হয়ে যায়। সে বংশের নাম বলতে বলে, বাবার নাম বলতে বলে। পুষ্পা কোনো উত্তর দেয় না। পুলিশ তাকে হার্ড করার জন্য বারবার তার বাবার নাম জিজ্ঞেস করে। পুষ্পার চোখে মুখে কষ্টের একটা ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আমরা জানতে পারি যে পুষ্পা যখন ছোট ছিল তখন থেকেই এমন কার্লি চুল ছিল তার মা তাকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেলে মাস্টার যখন জিজ্ঞেস করে তার বাবার নাম কি, পুষ্পা বলে মুল্লেটি ভেঙ্কট রামানা। মাস্টার লিখে নেয়। তখনই দুইটা ছেলে সেখানে আসে। বড় যে গাদাকে দেখছেন তার নাম মুল্লেটি মোহন রাজ। সে মাস্টারকে বলে, যে কেউ এসে আমার বাবার নাম নিলে কি সে তার ছেলে হয়ে যাবে? আমার বাবা তার মায়ের কাছে গেছিল, কারণ সে তার রাখায়েল ছিল, আর রাখায়েলের সন্তান কখনো জায়েজ হতে পারে না আমাদের মতো, বলে খাতার পেজটা ছিঁড়ে নেয়। পুষ্পার মার কেমন লাগছে তা তো আসলে বলে বোঝানো যাবে না। তার মানে তো বুঝতে পারছেন, পুষ্পার মা পুষ্পার বাবার ছোট বউ, কিন্তু সামাজিকভাবে বা আনুষ্ঠানিকভাবে পুষ্পার বাবা পুষ্পাদের তাদের বাড়িতে রাখেনি, আলাদা করে রেখেছে। যাক, মোহন পুষ্পাকে ডেকে বলে, তোর কোনো বংশ পরিচয় নেই, কোনো সারনেম নেই, আজ থেকে তোর নাম শুধু পুষ্পারাজ। কি? পুষ্পারাজ, জোরে বল। পুষ্পা বলে। মোহন ধমক দিয়ে বলে, আরো জোরে বল। আর এই যে তাকে ভয়টা দেখানো হলো, এখান থেকেই পুষ্পার ঘাড় এমন বাঁকা হয়ে যায়। পুষ্পা রাগ করে পুষ্পা বলে সিগারেটটা ফেলে দেয়, আর সেই ট্রানজাকশনের সিনটা এখানে নিয়ে আসে। যেহেতু পুলিশ পুষ্পা থেকে কিছু জানতে পারলো না, তাই তাকে চালান করা হবে। তো কোর্টে নিয়ে যাওয়ার সময় নাকি খাবার খাওয়াতে তাকে কেন জানি বাইরে আনা হয়। কেশব তার অপেক্ষায় সেখানেই ছিল। পুষ্পা খেতে বসে। একটু পর সেখানে একটা গাড়ি আসে। চন্দন কাঠ সিন্ডিকেটের একেবারে লাস্ট গ্যাংয়ের নাম হলো রেড্ডি গ্যাং, যারা কাঠ জোগাড় করে উপরে পাঠিয়ে দেয়, সেখান থেকে আরেকজনের কাছে যায়, সেখান থেকে আরেকজনে, এরকম করে। সে রেড্ডি গ্যাং সামলায় রেড্ডি পরিবারের 3 ভাই। ছোট ভাই জলি রেড্ডি স্বভাবগতভাবে লুচ্চা, মেয়ে ছাড়া তার রাত কাটে না। জাক্কা রেড্ডি মেজো ভাই, একমাত্র শিক্ষিত আর ঠান্ডা মাইন্ডের, সব হিসেব সেই সামলায়। আর ইনি হলেন কোন্ডা রেড্ডি, বড় ভাই, যার কাছে বদলা নেওয়া জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এক লোকাল গ্যাংয়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে গাড়ির উপর দাঁড়িয়ে থেকে পটাখা মেরে দেয়, আর ব্লাস্ট হয়ে এক হাতেই ধোয়া খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। সিন্ডিকেটের প্রধান সদস্য সে। জলি আর জাক্কা এখানে, তার মানে ম্যাটারটা খুব ছোট নয়। জাক্কা বলে, এত মার খাওয়ার পরেও পুলিশে কিছু বললি না কেন? পুষ্পা বলে, তাদের বলে কি লাভ, এরা কি বুঝবে? জলি বলে, তো কি আমাদের থেকে লাভ নেবি নাকি? পুষ্পা বলে, 5 লাখ দিতে হবে। শুনে কি সব চমকে ওঠে, এই সেরেছে। জলি রেগে যায়, আবে কার কাছে কি বলছিস শালাকে? জাক্কা তাকে থামায়, চেপে যা। পুলিশের মায়ের কেউ কিছু বলেনি, তার মানে এ খুব সাধারণ ছেলে নয়, চেপে যা। জাক্কা বলে, ঠিক আছে দিলাম, মাল কই বল। পুষ্পা বলে, এখান থেকে বলে দিলে বুঝবে না, চলো যাই। ও আমার হাত তো বাঁধা, কালো কোটকে ডাকো ভাই, মানে বেল চাইছে। যাক, সেটাও করিয়ে পুষ্পাকে নিয়ে সেখানে আসা হয়। পুষ্পা দেখায় কিভাবে গাড়ি সে এখানে
লুকিয়ে রেখেছে। মাল বের করে নিয়ে পুষ্পাকে 5 লাখ টাকা দেওয়া হয়। আসার সময় তো পুষ্পা তাদের গাড়িতে করে এসেছিল, এখন তাতে করে তো যাবে, তাই না? কিন্তু না, জলি পুষ্পাকে গাড়িতে নেয় না, একটা 20 টাকা নোট ছুড়ে দিয়ে অটোতে যাওয়ার জন্য বলে। বাস পুষ্পার ইগোতে লেগে যায়। কেশব, এখন গাড়ির কয় টাকা করে রে? কেশব বলে, আর কত হবে ভাই, ওই 5 লাখের মতো। পুষ্পা বলে, চল যা, এমন একটা গাড়ি নিয়ে আয় লাল কালার দেখে। বাই দ্য ওয়ে, এই কাহিনীর প্লট কিন্তু 1990 দশকে। ওকে, কেশব তো ভাই কি বলছো, 5 লাখ কামাতে আমাদের 5 বছর লেগে যাবে, আর তুমি? পুষ্পা বলে, আবে টাকায় তো ঠিক চলে আসবে, কিন্তু কারোর সামনে ঝোঁকনে কেনে, চল যা গাড়ি আন, আমি তারপর এখান থেকে যাব। ওকে, তো নতুন গাড়ি নিয়ে পুষ্পা তার মায়ের কাছে যায়। মাকে গাড়িতে উঠিয়ে নিয়ে তার সৎ ভাইয়ের বাড়ির সামনে গিয়ে গাড়ির সমানে ঘুরাতে থাকে। মোহনের মেয়ে বলে, বাবা দেখো চাচু নতুন গাড়ি কিনেছে। মোহনের কথা আর অ্যাটিটিউডে বোঝা যাচ্ছে তার অহংকার এখনো তেমনই রয়েছে। যাক, পরের দিন পুষ্পা আর কেশব গাড়ি নিয়ে কোন্ডা রেড্ডির সাথে দেখা করতে আসে। পুষ্পাকে গাড়িতে দেখে জলের জ্বলে যায়। কোন্ডা রেড্ডি কিছু লোককে মারছে, কারণ তাদের হাত থেকে মাল ধরেছে ডিএসপি গোবিন্দ। এই মুরব্বী বলে, ভাই গোবিন্দের চোখ ফাঁকি দিয়ে এভাবে মাল নিয়ে যাওয়া অসম্ভব, ও সবসময় আমাদের পিছে লেগে থাকে। পুষ্পা কথা ধরে, তোমরা পারো না সেটা বলো, গোবিন্দকে তো ভাও দেওয়ার কি আছে? সবার অ্যাটেনশন পুষ্পার দিকে যায়। কি ভাই তুই গেবে? জাক্কা বলে, ভাই এই সেই আমি যার কথা তোমায় বলেছিলাম। কন্যা বলে, আচ্ছা আমাদের মাল আর আমাদের থেকে টাকা উসুল করে নিয়েছিস? পুষ্পা বলে, ভাও আমার কাছে একটা জটিল আইডিয়া আছে, গোবিন্দের বাপও টের পাবে না, মালও সেফ পৌঁছে যাবে, কিন্তু আইডিয়ার ব্যাপার তো শুধু তোমায় একা বলবো। জলি মজা নেই, কি বে তোর থেকে এখন আমাদের আইডিয়া নিতে হবে? কন্যা রীতি বুঝতে পারে না সে কাজের ছেলে, সে সবাইকে যেতে বলে। তারপর পুষ্পা কন্যার সঙ্গে বসে আইডিয়া আলোচনা করে, আর তাদের কথার সঙ্গে সঙ্গে সেগুলো বাস্তবায়ন করে আমাদের বোঝানো হয় কি কি আইডিয়া সে দিচ্ছে। মানে দুধের বিজনেস দেখাবে আর নিচে করে মাল নিয়ে যাবে। সেভাবে কাজ শুরু হয়, আর কয়েকদিন মাল খুব সুন্দরভাবে পাচার হতে থাকে। গোবিন্দ চেক করে কিন্তু কিছু খুঁজে পায় না, ব্যাস আরামসে মাল পার হয়ে যায়। এভাবে কয়েকদিন পার হলে কন্যা রেড্ডি পুষ্পার বুদ্ধিতে ইমপ্রেস হয়ে যায়। জাকাকে বলে সব কাজের দায়িত্ব পুষ্পাকে দিতে। পুষ্পা বলে, সব তো ঠিক আছে ভাই, বাট আমার কি? জাকা বলে, ফিক্সড রেট 1 কোটিতে 5 লাখ পাবি। পুষ্পা একটু ভেবে বলে, না ভাই আমার 5 লাখ লাগবে না, আপনি একটা কাজ করুন, 4% ফিক্স করুন। কন্যা বলে, কি বে তুই কি গাধা নাকি, আমি 5 দিতে চাইছি, তুই 4 নিচ্ছিস? পুষ্পা বলে, না ভাই আমার 5 লাখ লাগবে না, ব্যাস আমাকে শুধু 4 টাকায় দিয়েন, মানে 4% নিবে সে। ওকে, ডিল ডান। সেখান থেকে বের হলে কেশব জানতে চায় সে 5 লাখ ছেড়ে 4% কেন রাজি হলো। টাকা বেশি নিলে আমি তার আন্ডারে কাজ করতাম, কিন্তু পার্সেন্টেজ নিয়ে আমি এখন কন্যার পার্টনার হয়ে গেছি। হ্যাঁ, টাকা হয়তো কম পাবো, কিন্তু ওর সামনে ঝুঁকবো না, এটা আলাদা একটা পাওয়ার, তুই বুঝবি না। চল। পুষ্পা দুধ নিতে গ্রামে গিয়ে দেখে সবাই উপরের দিকে হা করে আছে। কারণ কি? কেশব বলে, ওই যে শাড়ি পরা মেয়েটা বসে আছে, ও পাখির ডাক শুনবে, তারপর সবাইকে অনুমতি দিবে, তখন সবাই দুধ দিবে। পুষ্পা বলে, এটা আবার কেমন ছাগলামি? কেউ? পাশের মুরব্বী বলে, ও আমার মেয়ে, একদম কারো কথা শোনে না। যাক, একটু পর সে পাখির ডাক শোনে, কেউ ডাক দেয়, এই শ্রীবাল্লি শুরু কর। বাস যেই দিদি ওঠে আর তাকে দেখে ভাইয়ের ঘন্টি বেজে ওঠে। আর আমাদের দেখায় মুভির অন্যতম ক্যারেক্টার রশ্মিকে, অর্থাৎ শ্রীবাল্লিকে। তো দিদি তার কাজে লেগে আছে আর ভাই তাকে দেখে তার কাজে লেগে আছে। আর এই যে পুষ্পা দিদিকে দেখলো, তার ভিতরে গিটারে বাজতে শুরু করে, আর তেরি ঝালাকা শার্পি যে গানটা আমরা শুনেছি সেই গানটা এখানে হয়। আমরা বেশ কিছুদিন তাদের এই প্রেম কাহিনী দেখায়। গ্রাম থেকে দুধ কিনে সেগুলো শহরে সাপ্লাইয়ের নামে মালও পাচার হতে থাকে, ভাইয়ের প্রেম কাহিনীও সামনে এগোতে থাকে। বাট একটু প্রবলেম হলো যে মেয়ে পুষ্পাকে দেখে না, মানে তার দিকে তাকাই না। পুষ্পা বিভিন্ন ভাবে মাল পাচার করতে থাকে, গোবিন্দ ধরতে পারে না। এর সঙ্গে পার হয়ে যায় আরো কিছু সময়। একদিন কি যে হলো, গাড়ি থামিয়ে গোবিন্দ নিজে চেক করতে যায়, লাঠি দিয়ে বাড়ি মারে তো উপরে একরকম আওয়াজ হয় আর নিচের দিকে আরেক রকম আওয়াজ হয়। গোবিন্দ একটু ঝাড়ি মারতেই শ্রীর বাবা আর তার হেল্পার সেখান থেকে পালাতে লাগে, বাট যাবে কই, ধরা পড়ে। মারটার খেয়ে তারা স্বীকার করে তারা এইভাবেই মাল পাচার করে। গোবিন্দ বলে, এতদিন তাদের জন্য কাজ করেছো, এখন থেকে আমার জন্য কাজ করতে হবে। কি কাজ করতে হবে একটু পর বলছি। ওদিকে ভাই শ্রীর পিছনে পড়ে আছে, অনেক কাণ্ড করে ফেলে। কেশব টাকা দিয়ে শ্রীকে রাজি করায় ভাইয়ের দিকে একটু টাকাতে, এসব বাচকানা চলছে আর কি। এর মাঝে অনেকগুলো ট্রাক ভর্তি মাল কন্যার গোডাউনের দিকে যাচ্ছে। সেই ব্যাপারে গোবিন্দ এদের বলছে যে সিন্ডিকেটের সব থেকে বড় মাথা মঙ্গল শ্রীনু, যে সব সময় তার আড্ডা বদলায় যাতে পুলিশ তাকে ধরতে পারছে না, আমি জানি সে এবার কন্যার গোডাউনে মাল লুকাবে। তোমাদের কাজ হলো আমায় জাস্ট খবর দিবে মাল কবে পৌঁছেছে, এর জন্য আমি তোমাদের 50 লাখ করে দিব। তো যার ব্যাপারে এতক্ষণ শোনা হলো, চলুন একটু তাকে দেখে আসি। তো ইনি হলেন সেই সিন্ডিকেটের সব থেকে বড় মাথা মঙ্গল শ্রীনু। সবাই তার কাছে মাল বিক্রি করে, আর সে চেন্নাইয়ে মুরুগানের কাছে বিক্রি করে। সেখান থেকে অনেক হাত পরিবর্তন হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। সিন্ডিকেটের সব মালের দায়িত্ব এই শ্রীনুরই। কোনটা জানতে চায় যে এতগুলো মাল নিয়ে সে এখানে কেন। শ্রীনু বলে তার এক পার্টনার তাকে ধোকা দিয়েছে, না জানি সে কোথায় কোথায় ইনফরমেশন দিয়েছে, তো মাল তার গোডাউনে রাখা যাবে না, সেফ নয়, এই জন্য সে এখানে এনেছে। এই যে দিদিকে দেখছেন, মঙ্গলের বউ দীক্ষা,
মঙ্গলের মতোই খতরনাক। আর এই যে আটেংলার মতো ভতরা ব্লেডকে দেখতে পাচ্ছেন, মঙ্গলের শালা মুগলেশ। সে বলে সব তো ঠিক আছে, মালের দায়িত্ব তো জলি রেড্ডির, সে তো মেয়ের চক্কর থেকে বেরোতেই পারে না, সারাক্ষণ মেয়ে নিয়েই পড়ে থাকে। মঙ্গল বলে সে তো ঠিকই বলেছে। রেড্ডি বলে আরে ওসব নিয়ে তুই চিন্তা করিস না, একটা নতুন ছেলে পেয়েছি। তখনই পুষ্পা সেখানে হাজির হয়, ওই যে এসেছে। মঙ্গল বলছে ভরসা করার মতো তো। পুষ্পা বিড়ি ধরাতে ধরাতে মঙ্গলকেও আগুন দেয়। কোনটা পুষ্পার ব্যাপারে বলতে যাবে মঙ্গল বারণ করে, মানে সে বুঝে গেছে ছেলেটা কেমন। একটু পর মঙ্গল তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ভাই ওদিকে দিদিকে নিয়েই বিজি, মানে ডিরেক্টর তাদের লাভ স্টোরি ডেভেলপ করতে একটু টাইম পাস করছে আর কি, আমরা আর অত গভীরে না যাই নাকি। সারাদিন ভাই ওদিকে পার করে বিকালে গুডাউনে এসে দেখে যেমন মাল বাইরে রেখে গেছিল তেমনই পড়ে আছে। মাল তো ভিতরে সাইজ করে রাখার কথা ছিল। একজন বলে কি করে কাজ করব, জলি রেড্ডি সারা রাত পার্টি করেছে, কাজ করতে দেয়নি, এখনো গুডাউনে তালা মেরে রেখেছে। পুষ্পা রেগে যায়, তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে মেয়েটা সেখানেই আছে। পুষ্পা কেশবকে বলে কারোর সঙ্গে তাকে বাসায় পৌঁছে দিতে, সে সবাইকে কাজে লাগাবে। এর মাঝে জলি আসে, আবে 2 টাকার মজদুর, তোর এত বড় সাহস, মেয়েকে পাঠিয়ে দিয়েছিস। আবে হল্যান্ডার আলু, কাকে কি বলছিস? পার্টনার বল, পার্টনার, 4 টাকার পার্টনার বে, এটা কাজের জায়গা, তোর আইয়াসি করার জায়গা নয়। শালা দুজন তর্কাতর্কি করছে, কোনটা রেড্ডির ফোন আসে পুষ্পার কাছে। এ পুষ্পা, মাল সরিয়েছিস? পুষ্পা বলে কি করে সরাবো ভাই, সারা রাত তোমার জলি রেড্ডি আইয়াসি করেছে, কাজ করতে দেয়নি। জলি পুষ্পাকে মারে। কোনটা বলে পুলিশ গুডাউনের ব্যাপারে জেনে গেছে, কি করবি জানি না, মাল সরিয়ে ফেল, নয়তো মঙ্গল শ্রীনও আমাদের জীবিত ছাড়বে না। পুষ্পা বলে ঠিক আছে বাবু, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। বলে সে দৌড়ে বাইরে যায়, চারপাশটা ভালো করে দেখে, একটু ভাবে কি করা যায়। জলি তার পিছে পড়ে আছে। পুষ্পা তার গাড়ি থেকে অনেকগুলো টাকা বের করে কেশবকে দিয়ে কিছু একটা বলে, সে চলে যায়। আর পুষ্পা সবাইকে বলে সব মাল নদীতে ফেলে দাও, পুলিশ আসছে, তাড়াতাড়ি করো। বলে পুষ্পা লটের উপরে উঠে মাল পানিতে ফেলে দিতে শুরু করে। জলি কোন্ডাকে বলে কি হচ্ছে এসব? কোন্ডা বলে পুলিশ আসছে, তুই তাড়াতাড়ি সেখান থেকে সর, মালের কিছু হলে মঙ্গল পুষ্পাকে দেখে নিবে, আমরা বেঁচে যাব। পুষ্পা তার কাজে লেগে আছে, ওদিকে পুলিশও বের হয়েছে। কেশব কই যেন যাচ্ছে, একেবারে টানের পর আছে। পুষ্পা সবাইকে নিয়ে মাল নদীতে ফেলে দিচ্ছে। জলি রেড্ডি সেখান থেকে চলে যায়। পুলিশের গাড়ি কাছাকাছি এসেছে। জলি মজা নিচ্ছে, আজ তো পুষ্পা গেছে। মাল নদীর পানি দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। ওদিকে কেশব একটা লোকের কাছে এসে সেই টাকাগুলো দিয়ে বলে কিছুক্ষণের জন্য ড্যাম বন্ধ করে দাও, তাড়াতাড়ি করো। দুজন দৌড়ে এসে ড্যাম বন্ধ করে দেয়, যাতে সবগুলো মাল ড্যামের নিচে এসে সুন্দর করে লুকিয়ে পড়ে। ওদিকে এরাও সব কাজ শেষ করে চা নিয়ে বসে পড়ে। পুলিশও তখন চলে আসে। গোবিন্দ একেবারে পুরো ফোর্স এনেছে, সবাই সার্চ করতে শুরু করে। বাইরে গোবিন্দ আর পুষ্পা ডায়লগ বাজে চলছে। একটু পর গোবিন্দের লোকেরা এসে বলে তারা সবগুলো খুঁজেছে, কোথাও এক টুকরো কাঠও পায়নি। গোবিন্দের মাথা ঘুরে যায়, এতগুলো মাল তারা কি করলো। গোবিন্দ বলে পুষ্পা, আজ তুই জিতে গেলি, কিন্তু সময় আসবে তোকে হারতে হবে। বলে সে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই যে এত বড় ফাঁড়া থেকে পুষ্পা মঙ্গলকে বাঁচালো, সেই খুশিতে মঙ্গল শ্রেণী একটা পার্টির আয়োজন করে, যেখানে সিন্ডিকেটের সব সদস্য থেকে শুরু করে যত লোক এর সঙ্গে জড়িত, রাজনেতা, বড় বড় অফিসার, সবাই সেখানে হাজির হয়। পুষ্পাকে স্পেশাল ইনভাইট করা হয়। মঙ্গল খুব খুশি পুষ্পার কাজে। এখন এতগুলো শয়তানের খারা ঝিলকি এক জায়গায় জমা হয়েছে, পার্টি তো জমবেই। আর এখানেই সামান্তা দিদির আইটেম সংটা চলে, যেখানে পুষ্পা দিদির সঙ্গে উড়াদুরা নাচানাচি করে। সবাই খুব মজা মস্তি করছে, বিশেষ করে মঙ্গল আর তার শালার যে নাচ বেশ লাগে। যাক, তারা মজা করুক, করতেই পারে, সেদিকে তাদের রয়েছে। আমরা না হয় তারপরে সিনে যাই নাকি। নাচানাচি করে ভাইয়ের শিশিন লাগে, তাই একটু সাইডে আসে। এই পাশে আবার 2টা লোক মালের রেট নিয়ে কি যেন বলা বলে করছিল। পুষ্পা কান খাড়া করে তাদের কথা শোনে। তারপর রেড্ডিকে এসে বলে ভাই জরুরি একটা কথা। কি হয়েছে? পুষ্পা বলে মঙ্গল তো আমাদের বোকা বানাচ্ছে। কিভাবে? আমি তার লোকদের গল্প করতে শুনলাম, মঙ্গল আমাদের থেকে 1 টন মাল নেয় 25 দিয়ে, আগে সেই মাল ও মুরুগানকে দেয় 1 কোটি দিয়ে। শুনে তো রেড্ডির মাথা ঘুরে যায়। কি বলছিস? হ্যাঁ ভাই। রেড্ডি বলে তাহলে এখন কি করব তুই বল। পুষ্পা বলে আর কি, দাম বাড়াতে বলো, তার সঙ্গে কথা বলো। রেড্ডি বলে শোন, ওর সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক পুরনো, আমি এভাবে তো বলতে পারবো না। একটা কাজ কর, তুই ওকে বুঝিয়ে বল, যদি সে দাম বাড়তে রাজি হয় তাহলে মুনাফাটা আমরা 50-50 করে নেব, আর যদি সে রাজি না হয় তাহলে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। পুষ্পা বলে তাই কি আর হয় ভাই, আপনি কই আর আমি, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ওরা এদিকে গল্প করছে, এদিকে কেশব শ্রীর বাবার কাছে পুষ্পার বিয়ের প্রস্তাব দেয় শ্রীর সঙ্গে। শ্রীবল্লীর বাবা পুষ্পার বংশ পরিচয় সম্পর্কে কিছু জানে না, তাই রাজি হয় না। কেশব বলে আরে মিয়া, তুমি জানো ও কার ছেলে? মুল্লেডি ভেঙ্কটরামানের ছেলে। এটা শুনে শ্রীর বাবা রাজি হয়, কারণ পুষ্পার বাবার ব্যাপারে এলাকার সবাই জানে সে কেমন উচ্চ বংশের লোক। তো বংশ যেহেতু ভালো, ছেলেও টাকা কামাচ্ছে। পরের সিনে আমরা দেখি পুষ্পা তার লোকজন নিয়ে হাজির শ্রীর বাড়িতে, মানে তাদের বিয়ে ফাইনাল হয়ে গেছে এরকম আর কি। তো ভাই তো খুব খুশি। একটু পর দিদি আসে, তার বান্ধবীরা বলছে সেদিন একটু চুমু দিলে কি হতো, দেখ এখন বিয়ে করতে এসেছে, এখন তো রোজ রোজ থাক, কত গভীরে না যায়। তো বিয়ের রসম হচ্ছে, সব ঠিকঠাক চলছে। একটু পর সেখানে মহান রাজা আসে। শ্রীর বাবা তার কাছে যায়, সাহেব আপনি আমাদের বাড়িতে? মন খোঁচাতে থাকে, কে মিয়া, মানুষ মেয়ের বিয়ে দেওয়ার সময় 14 গোষ্ঠীর খোঁজ নেয়, তুমি তো এক পায়ের খোঁজ নেওনি দেখছি। পুষ্পার মা মহানকে দেখে বলে বেটা চল এখান থেকে যাই। পুষ্পা থামায়। মুভির সব থেকে
বেস্ট পার্ট এখান থেকে শুরু হয়। মোহন পুষ্পার মার ব্যাপারে এত বাজে কথা বলে যে পুষ্পার যেন রক্ত টকবক করছিল, কিন্তু তার মা তাকে থামিয়ে রেখেছে। মোহন বলে সে তার বাবার নাজায়েজ সন্তান, সে তাদের বংশের কি করে হতে পারে। কেশব কথা ধরে, আরে বংশ নাই তো কি হয়েছে, ছেলে ভালো ভালো কামাই করছে, মেয়ে তো ভালো থাকবে না, আর কি লাগবে। শির মার গলা বেড়ে যায়, না না বংশ ছাড়া মেয়ে কি করে পাঠাবো, হবে না। শির মার কথা শুনে আমারই মেজাজ খারাপ হয়ে যায়, সে তো শ্রীকে উঠাই নিয়ে যেতে লাগে যে বিয়েই দিবে না। এক দাদি থামায়, মোহনকে সব বলে গিয়ে পুষ্পাকে একটু মেনে নিতে বলে, কিন্তু মোহন যা বলে পুষ্পার দিমাগ খারাপ হয়ে যায়। মোহন বলে ঠিক আছে আমি মানছি আমার বাপ ওই মহিলাকে বিয়ে করেছে, কিন্তু কি প্রমাণ আছে যে পুষ্পা আমার বাবারই ছেলে? আমার বাপ তো আমায় কিছু বলে যায়নি। কিরে পুষ্পা, তোর মা জানে তো তোর বাপকে? এটা শুনে পুষ্পা নিজেকে আর কি করে ঠিক রাখে, শালাকে একটা বাড়ি দেয়, মা দা টোস্ট। সবাই পুষ্পাকে থামায়, আন্টিও থামাতে যায় যাতে ঝাড়ি লেগে সে চটকে পড়ে যায়। কিশোর দেখে চিল্লে ওঠে, ভাও। পুষ্পা মা বলে দৌড়ে এসে আন্টিকে উঠায়, আর আমরা দেখি পড়ে গিয়ে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, সে অজ্ঞান হয়ে গেছে। পুষ্পার যেন জানটা বের হয়ে যাচ্ছে, ধরাধরি করে নিয়ে যাচ্ছে। তখন আমাদের দেখানো হয় যে যখন পুষ্পার বাবা মারা গেছিল সেদিনও তার মাকে এইভাবে তার বাবাকে দেখতে দেওয়া হয়নি, দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। পুষ্পার চোখের সামনে ভাসতে থাকে তার মা কিভাবে বাবা রসম তার দ্বারা করিয়ে নিয়েছিল। হসপিটালে নিয়ে আসে, ব্যান্ডেজ করার পর যখন বেডে রাখা হয়, আন্টি কেঁদে কেঁদে পুষ্পাকে বলে উনি আমায় বলেছিল তুমি ভালোবাসা নিবে নাকি সমাজের মান সম্মান নিবে। আমি মনে করেছিলাম ভালোবাসা দিয়েই জীবন চলে যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি সমাজ এইভাবে আমার ছেলের জীবন নিয়ে খেলবে। যদি একটু আন্দাজ করতে পারতাম আমার ছেলের সঙ্গে এমন কিছু হবে, তুই জন্মানোর আগে বিষ খেয়ে আমি মরে যেতাম বেটা, বলে উহু করে কাঁদতে থাকে। পুষ্পার চোখেও পানি এসেছে, মাকে শান্ত হতে বলে, এসব বলে আর কি হবে, চুপ কর দিদি, ওষুধ খাইয়ে ঘুম পাড়াও, বলে পুষ্পা একটু বাইরে এসে বসে। কেশব একজনকে চা আনতে বলে, পুষ্পা একটু চুপ থাকার পর বলে, তখন আমার বয়স মাত্র 5 বছর, যখন বাবু আমায় ছেড়ে চলে গেছে। আমি ভালো মন্দ কিছুই বুঝতাম না, শুধু বুঝতাম মা কান্না করছে। বাবু মরার পর ওরা আমাদের বাড়ি থেকে বের করে দিল, আমাদের পাশে কেউ দাঁড়ায় না। পুষ্পার গলা চেপে আসছে। জানিস কেশব, আমার গলায় একটা লকেট ছিল যেটা আমার বাপু জন্মদিনে আমায় দিয়েছিল। লকেটের ভিতরে দুই পাশে দুটো ছবি ছিল, আমার আর আমার বাপুর একমাত্র চিহ্ন ছিল ওইটা, সেটা আমার থেকে ছিঁড়ে নিয়ে যায়। আমি সেদিনও চুপ ছিলাম, আজও চুপ ছিলাম। জীবনে এমন পরিবেশ যেন কোনো সন্তানের না আসে। পুষ্পা বলে, অনেক হয়েছে, আর না, অনেক ছাড় দিয়েছি, আর না, এখন থেকে এক পয়সাও ছাড় দেব না, চাই সে রেড্ডি হোক বা মঙ্গল শ্রেণী হোক, সবার থেকে উসুল করব। পুষ্পা রাজ ঝুঁকেগা নেই সালা। তো এই ঘটনার কয়েকদিন পর পুষ্পা শ্রীনুর বাড়িতে আসে, যে সময় মুগলেশ একজনকে খুব বাজেভাবে মারধর করছিল, কারণ সে মালের দাম টন প্রতি 50 লাখ টাকা করে চাইতে এসেছিল। পুষ্পা চুপচাপ বসে আছে। শ্রীনুর কাছে এমএলএ এর ফোন আসে, তোর কাছে কি উমুক গেছে, ওকে এবারের মতো ছেড়ে দে, আমি বুঝিয়ে দিবনি। শ্রীনু বলে, আরে রে এমএলএ সাহেব, আর 5 মিনিট আগে ফোন করলেই হতো, আমি তো মাত্র ওকে মেরে দিলাম। পুষ্পা ভাবছে, বাপরে এ তো বিশ্ব খারাপ। এমএলএ বুঝতে পারছে সে জীবিত আছে, বাট কিছু তো করার নেই। মুগলেশ তাকে মেরে দেয়। শ্রীনু বলছে, বুঝলি পুষ্পা, এরা মাত্র 2টা চেকপোস্ট পার করে আমার কাছে মাল পৌঁছে দেয়, তাতেই আমি 25 দেই, আবার এসেছে দাম বাড়াতে। আমার চেন্নাই মাল নিতে কত কি করতে হয় এরা কি করে জানে শালা। পুষ্পা বলে, ঠিকই বলেছো ভাও, 15টা চেকপোস্ট পার করে চেন্নাই মাল পৌঁছা অনেক কঠিন, আমাকেও বেশ ঝামেলা পোহাতে হয়েছে। পুষ্পার কথা শুনে শ্রীনু অবাক, কি তুই মাল চেন্নাই নিয়ে গেছিস কেন? পুষ্পা বলে, কি করবো ভাও, আপনি 25 করে দেন, পোষায় না। আমিও এখানে 25 থেকে 50 করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে যে রিস্ক দেখলাম তাতে রেট বেড়ে গেছে। এখন টন প্রতি 1 কোটি দিতে হবে। যদি হ্যাঁ বলো তাহলে মাল তোমায় দিব, আর না হলে মুরগানকে মাল বিক্রি করে দেবো, তোমরা সিদ্ধান্ত নিয়ে আমাকে ফোন দিও, বলে পুষ্পা সেখান থেকে বেরিয়ে যায়। পুষ্পা যাওয়ার পর মুগলেশ বলে, জিজা ওকে ছেড়ে দিলে কেন? শ্রীনু বলে, এখন বলছিস কেন বে, যখন সে ছিল তখন বলতে পারিসনি? মুগলেশ বলে, এখানে একজন মরে পড়ে আছে, তারপরে ও ভয় না পেয়ে যেভাবে কথা বলছিল আমি তো ভিতর থেকে হেলে গেছিলাম। শ্রীনু বলে, যত ভোল্টের ঝটকা তুই খেয়েছিস আমিও তেমনই খেয়েছি। মুগলেশ আবারও বলে, কিন্তু ওকে ছেড়ে দেওয়া উচিত হয়নি জিজা, শালাকে মেরে ফেলা লাগতো। পুষ্পা আবার ফিরে আসে, তাকে দেখে এটা তো চুপ। পুষ্পা শ্রীনুর মোবাইল নিয়ে মুরগানকে ফোন দিয়ে শ্রীনুর সামনেই সরাসরি মাল বেচার ডিল করতে থাকে। বলে, মাল পৌঁছে গেছে, আমি কাল পরশু এসে আপনার সঙ্গে ডিল করব। পেছন থেকে শ্রীনুর লোক যায় তাকে মারতে, বাট এরা তো জানে না কার কাছে এসেছে। ভাই মারা শুরু করে, সমানে কলা গাছের মতো ধামধাম করে ফেলে যাচ্ছে। মোটামুটি যখন সব চিৎচাত সবকিছু তছনছ, পুষ্পা মুগলিশকে বলে, আবে জং ধরা ব্লেড, তুই কি মনে করেছিস তোর দুলাভাই আমাকে এখান থেকে যেতে দিয়েছে এই জন্য আমি গেছি? না রে, আমার ইচ্ছে হয়েছিল যাওয়ার, তাই আমি এখান থেকে যাচ্ছিলাম। তারপর সেই বিখ্যাত ডায়লগ, पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है। মুভির ইন্টারভেল পয়েন্ট। ইন্টারভেল পর আমরা দেখি পুষ্পা চেন্নাই মুরুগানের সঙ্গে দেখা করতে গেছে। গিয়েই তো আর তার সঙ্গে দেখা হবে না, কারণ সে বড় মানুষ। পুষ্পা একটা পোটলা তার লোককে দিয়ে বলে মুরুগানকে দেখাতে। মুরুগান দেখুক, ততক্ষণ ভাই বসে বসে একটু চা টা খায়। একটু পর মুরুগান চলে আসে, আরে
এই মাল তুই কই পেলি রে? এটা তো 1 নাম্বার মাল, কত বছর হলো এই মাল দেখি না, একদম অরিজিনাল, তুই কই পেলি এটা? কেশব আমাদের বলে সবাই তো উপর থেকে চন্দন গাছ কাটে, কিন্তু এমন খাঁটি চন্দন গাছ পেতে হলে জঙ্গলের গভীরে যেতে হয়, যেখানে কেবল পুষ্পায় যেতে পারে, অন্যরা সাহস পায় না। পুষ্পা ইশারা দিলে একসঙ্গে অনেকগুলো ট্রাক আমাদের দেখানো হয়, মানে এতগুলো ট্রাক ভর্তি মাল সে এখানে এনেছে। মুরগান মাল দেখে বলে ঠিক আছে তুই যা, আমি শিনুর সঙ্গে কথা বলে নিবনি। পুষ্পা বলে ভাও তুমি বোঝোনি আমি কি বলেছি, আমি শিনুকে নয় তোমার সঙ্গে ডিল করতে এসেছি। মুরগান বলে কি যাতা বলছিস, শিনুকে ছাড়া ডিল করলে ও তোকে ছাড়বে? পুষ্পা বুঝায় সে মাল একটু আলাদা, যেদিন শিনুর ফোন থেকে তাকে ফোন করেছিল সেদিন তার বোঝা উচিত ছিল। পুষ্পা বলে সে কোন্ডারেড্ডির লোক। কোন্ডারেড্ডির লোকের কথা শুনে মুরগান একটু ইজি হয়, তার সঙ্গে কথা বলে ইজিলি। পুষ্পা আগে মালে ডিল করতে বলে, ডিল ফাইনাল করে রেড্ডিকে ফোন দিয়ে যেই বলে সে চেন্নাই এসেছে মুরগানের কাছে, রেড্ডি চমকে যায়। জাক্কা ফোন নিয়ে বলে কিরে তুই ওখানে গেছিস কেন? পুষ্পা বলে ভাও আগে কথা শোনো, 1 টন মালে তারা 1.5 কোটি দিতে চাইছে, এখন বলো কি করবো? ব্যাস টাকার কথা শুনে জাক্কা অবাক। রেড্ডি ফোন নাই। পুষ্পা বলে ভাও এখন তুমি বলো আমি কি করব, যদি না করো আমি মাল ফেরত নিয়ে যাবো, শিনুকে দিব। রেড্ডি বলে আবে আমাকে বোকা ভেবেছিস? এতদিন চুপ ছিলাম সিন্ডিকেটের নিয়মের কারণে, এখন শ্রীনু যেহেতু 2 নাম্বারই করেছে তো রাখ তোর সিন্ডিকেটের নিয়ম, ডিল ফাইনাল কর। পুষ্পা বলে তাহলে ভাই তুমি তো বলেছিলে বেশি ডিল করতে পারলে মুনাফার 50% আমায় দিবে, তাহলে কথা ওটাই থাকলো। রেড্ডি যেন 2000 ভোল্টে ঝটকা খায়, কারণ সে ভাবতে পারেনি পুষ্পা এমন কিছু করতে পারবে। তো পুষ্পা ডিল করে আসুক, এদিকে জলি আর জাক্কা রেড্ডি শিব আলীর বাবা আর তার হেল্পারকে ধরে ফেলেছে, কারণ তারা গোবিন্দকে খবর দিয়েছিল গোডাউনের ব্যাপারে। জলি রেড্ডি তো হেল্পারকে মেরেই ফেলে, শির বাবাকে ধরে, বল কেন পুলিশকে খবর দিয়েছিলি? মুরব্বী বলে পুলিশ তাকে টাকার লোভ দেখিয়েছিল, সে টাকা দিয়ে মেয়ের বিয়ে দিত তাই। ব্যাস মেয়ের কথা শুনে জলির জল বেরিয়ে আসে, কিরে তোর মেয়ে আছে আর আমার নজরে পড়েনি? ওর মেয়েকে খবর দে রে। খবর পেয়ে একটু পর শিবলি সেখানে আসে, দেখে একজন মারাই আছে। সে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে সে কই। জলি এসে শিকে ধরে, আরে কাকা এ তো কঠিন রে, শিকে শাড়ি আর সাবান দেয়, গোসল করে শাড়ি পরে রাতে আসিস, সকালে তোর বাবাকে নিয়ে যাস যা। উপায় না থাকা শিকে তাই করতে হয়। বাসায় গিয়ে গোসল টোসল সেরে শাড়ি মারি পরে রেডি হয়ে একেবারে বের হয়। জলি এখানে অপেক্ষা করছে শ্রীর আসার। শ্রী চলে আসে পুষ্পার বাড়িতে। পুষ্পা একটু আগেই চেন্নাই থেকে এসেছে। শিকে দেখে অবাক, কি ব্যাপার ভুল করে এসেছিস নাকি? সে বলে এই ঘটনা। পুষ্পা বলে তোর বাবা যা করেছে তাতে তো তাকে মারাই উচিত। সে বলে সে জলের সঙ্গে রাত কাটালে জলি তার বাবাকে ছেড়ে দিবে। পুষ্পা আর কি বলবে, একটু চেয়ে থেকে বলে রেডি হয়েই তো এসেছিস, আমার কাছে কি অনুমতি চাইছিস নাকি? সে বলে যদি জলির ওখানে যাই বাবাকে তো বাঁচিয়ে আনতে পারবো, কিন্তু আমার আর কখনো এই বাড়িতে আসা হবে না। পুষ্পা বলে তুই তো মনে মনে তাই চাস, আমার বংশ নেই, তুই এখানে এসে কি করবি? শিব বলে এমন কিছু না, সেও তাকে পছন্দ করে। আর যত সব আজাইরা অযৌক্তিক কথাবার্তা বলে যার কোনো হাত পানি, বাট পুষ্পা তো পুষ্পাই, সে ইমোশনাল হয় না। পরে যখন সেই পুষ্পাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে যে সে তাকে সত্যিই ভালোবাসে, তখন পুষ্পা বিশ্বাস করে আর সেইকে নিয়ে চলে আসে জলের কাছে। আরে পুষ্পা তুইও এসেছিস, আয় আয় আয়। পুষ্পা দৌড়ে গিয়ে জলের বুক একটা লাথি মারে, তারপর ইচ্ছে মতো খেলাতে থাকে। মারামারি একটা পর্যায়ে এসে পুষ্পা জলির একেবারে ট্রান্সফরমারে লাথি মেরে দেয়, নিয়ে আরাম গাদা এবার বেশি বেশি করে ফায়ার কর। যুদ্ধবাদ খেলায় কেশব গিয়ে শির বাবাকে বের করে। পুষ্পা জলিকে সাইজ মাইজ করে বসে আছে। কেশব আসে, আরে রে রে কি করেছো ভাও, এখন জলি রেড্ডি যদি কোন্ডা রেড্ডিকে বলে দেয় তাহলে কি হবে বলতো? বেচারা। পুষ্পা বলে আরে বলুক, দেখা যাবে কি হবে, চল। জলির ইগোতে লাগে, পুষ্পা কি মনে করেছিস ছোট বাচ্চার মতো আমি ভাইকে বিচার দিব? না, আমি তোকে দেখে নিব। পুষ্পা বলে গুড, এই না হলে পুরুষ মানুষ, ঠিক আছে দেখে নিস আমায়, যা। শ্রীকে তার বাসায় নামিয়ে দেয়। এবার শ্রীর মা বুঝতে পারে সে কি ভুলটা করেছে। পুষ্পা এখন তার কাছে খুব ভালো, এই হলো দুনিয়া, দিতে পারলে তবেই সে সবার কাছে আলো। যাক, পুষ্পার লাভ লাইন ক্লিয়ার। জলিকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তাকে কে মেরেছে রেড্ডি জানতে চাইলে জলি বলে না, অন্য কেউ তো দেখেইনি। অফিসে বসে বসে পুষ্পা আর কেশব টাকা গুনছে। কেশব বলে ভাও আমরা জলি রেড্ডিকে মেরেছি, এটা যদি কোন্ডা রেড্ডি জানতে পারে কি হবে বুঝতে পারছো? তুমি দেখি কুল হয়ে এখানে টাকা গুনছো। পুষ্পা বলে আরে ছাড়, কি হবে দেখা যাবে। বলতে বলতে সেখানে কোন্ডা রেড্ডি চলে আসে। আরে পুষ্পা আবার আর টাকা নিতে যেতে হবে না কালকে? ভাই ঠিক আছে, সকাল সকাল রেডি থাকিস, যেতে হবে বলে কোন্ডা রেড্ডি সেখান থেকে চলে যায়। পরের দিন পুষ্পা কোন্ডার সঙ্গে টাকা নিতে যায়, মানে চেন্নাই পুষ্পা যে মালটা দিয়ে আসলো সেগুলো টাকা এইভাবে 2-3টা জায়গা থেকে কালেক্ট করতে হবে আর কি। এখান থেকে টাকা নিয়ে আরেকটা জায়গায় রওনা দেয়। কেশব সকাল সকাল অফিসে বসে গুনগুন করে গান গাইছে আর কাজ করছে। সে যে গানটা গাইছে কাজের মেয়ে সেম গানটা সেখান থেকে গাইতে গাইতে ভিতরে আসে। কেশব একটু অবাক হয়, কিরে আমি এত আস্তে গান গাইছি তারপরে তুই শুনতে পেলি? দিদি বলে হ্যাঁ, বাড়ি থেকে তো সব শোনা যাচ্ছিল। কাল তুই আর পুষ্পা ভাও যখন জলির দিকে মারার কথা বলছিলি তখন আমিও কোন্ডা রেড্ডির সঙ্গে ছিলাম, সেও শুনতে পেয়েছে তোদের কথা। এই সেরেছে। কেশব তাড়াতাড়ি পেজার কোম্পানিতে ফোন করে পুষ্পা যে পেজার ইউজ করে তার নাম্বার বলে একটা মেসেজ পাঠাতে হবে ইমার্জেন্সি। একটু পর পুষ্পার কাছে সেই মেসেজ আসে যে কোন্ডা রেড্ডি সবকিছু জেনে গেছে। পুষ্পা সাবধান হতে না হতেই পিছন থেকে তার চোখ বেঁধে দেওয়া হয়। সে তো গাড়ি চালাচ্ছিল, সেই অবস্থায় যেমন হয় ক্যামেরা ঘুরতে 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 একটু পর আমরা দেখি ভাইকে পেটানো হচ্ছে।
পুষ্পা নিচের ফাঁক দিয়ে যতটুকু দেখতে পাচ্ছে দেখছে, গর্ত খোদাই হচ্ছে, তাকে ভিতরে ফেলে মারা হবে। মেরে মুরে রেড্ডি পুষ্পাকে বলে, কি বে, আমার ভাইকে মেরেছিস আর ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? পুষ্পা তাদের কনফিউজ করতে বলে, রেড্ডি ভাও তুমি বদলে গেছো, আমি জানি তুমি আমায় তোমার ভাইয়ের বদলা নিতে মারছো না, আমায় মারছো যাতে তোমার টাকার ভাগ না দিতে হয়। রেড্ডি বলে, হে তুই উল্টাপাল্টা বললে কি বেঁচে যাবি? বলে পুষ্পাকে গর্তে ফেলে দেয়। পুষ্পা তো জাস্ট বাঁচার চেষ্টা করছে। রেড্ডি গান তাক করে শুট করতে যাবে, গুলি চলার শব্দও হয়, কিন্তু পুষ্পার কিছু হয় না। পুষ্পা ফাঁক দিয়ে দেখে রেড্ডি মাটিতে পড়ে গেছে। কি হলো? এদিকে আমরা দেখি শিনুর লোকজন এসে গেছে। এই সেরেছে, কি একটা টাইমিং না? দুই পক্ষের মাঝে গোলাগুলি লাগে। পুষ্পা কোনো মতো উঠে যেটুকু দেখতে পায় দৌড়া শুরু করে। তো এখানে লম্বা একটা ফাইট সিন হয়, যেটা আসলে ফুল এইচডিতে বড় স্ক্রিনে দেখলে অসাধারণ লাগবে। এখানে খুব ভালো বোঝা যাবে না। জাক্কা রেড্ডি তার লোক নিয়ে একদিকে যায় আর পুষ্পা একদিকে যায়। অনেক দৌড়াদৌড়ির পর পুষ্পা এই গাছের নিচ দিয়ে গিয়ে তার চোখের পটিটা খুলে নেয়। তাকে মারতে আসা লোকদের ধরেই সে তার হাতের বাঁধন খুলে নেয়। তারপর আর কি, ভাইকে কে থামায়, শুরু করে মারামারি। শিনু লোকদের মেরে টাকাটুকু নিয়ে নেয়। কেশবও আসে। ওদিকে মুগলেশ জাক্কার পেছনে পড়ে গেছে, তাকে একটা পোজো মারে আর শেষে জাক্কা রেড্ডিকে ধরেও ফেলে। এখন জাক্কা রেড্ডি খেলাও শেষ করবে, একটু ডায়লগ তো মারতেই হবে। শিনু ফোন করে আপডেট চাই। মুগলেশ বলে, রেড্ডির গ্যাং শেষ, জাক্কাকে ধরেছি আর তার কয়েকজন লোক বাকি আছে, আর ওদিকে আমাদের লোক পুষ্পাকে এতক্ষণে মেরেই দিয়েছে। নাম নিতে না নিতেই পুষ্পা হাজির। পুষ্পা জাক্কা রেড্ডিকে শ্রীনুর লোকদের হাত থেকে বাঁচায়। জাক্কা রেড্ডি অবাক হয়, তারা তো তাকে মারতে এসেছিল, সে তাকে কেন বাঁচাচ্ছে? পুষ্পার মাথায় কি চলছে সেটা ভিন্ন কথা, বাট পুষ্পা বলে, তোর আর আমার মাঝে শত্রুতা থাকতে পারে, তাই বলে বাইরের কেউ এসে আমার পার্টনারকে মারবে? আমি চেয়ে চেয়ে দেখবো, চল এদের শেষ করি। সবাইকে সাইজ মাইজ করে কেশব গুটলিকে বেঁধে ফেলে। আবার শিনুর ফোন আসে। ফোন এবার পুষ্পা ওঠায়। কি বে গোপাল ভাঁড়, চিনতে পারছিস? পুষ্পার গলা শুনেই শিনু বুঝে যায় তার বকরি ধরা পড়েছে। এ পুষ্পা শোন, তুই যা চাইবি তাই হবে, আমি তোকে আমার পার্টনার বানিয়ে নিব, আমার শালাকে ছেড়ে দে। এবার পুষ্পা সেম ডায়লগ মারে, আরে রে 5 মিনিট আগে ফোন করতি, আমি ওকে মাত্রই মেরে দিলাম। পুষ্পা শিনুর সামনে গুটলি আমকে মেরে দেয়। শিনু বুঝতে পারে, বাট কিচ্ছু করার নেই। কোন্ডা রেড্ডি সহ গুটলির বডি নিয়ে চলে আসে কোন্ডা রেড্ডির বাড়িতে। একটু পর ফিউনারেলের কাজ, লোকজন জমা হয়েছে, সবাই কান্নাকাটি করছে। এমএলএও আসে। তার কিছুক্ষণ পর শিনু আসে। জাক্কা রেড্ডি তো রেগে যায়, তাকে মারবে। মিনিস্টার থামায় যে এইভাবে কোনো সমাধান হবে না, সবাইকে নিয়ে মিটিং এ বসে। শিনুকে বলে, কি হচ্ছে এসব? শিনু বলে, তারা আগে শুরু করেছে, সিন্ডিকেটের নিয়ম ভেঙে তারা মাল সরাসরি চেন্নাই নিয়ে গেছে। কেন? পুষ্পা মালের সব টাকা এনে সামনে রাখে। এসব কি? পুষ্পা বলে, শিনু আমাদের থেকে মাল নেয় 25 লাখ দিয়ে, আগে সেই মাল বিক্রি করে ও 4 গুণ টাকা দিয়ে। এটা কি নিয়ম ভাঙা নয়? ও আমাদের মিথ্যে বলেছে, ধোকা দিয়ে টাকা কামাচ্ছে, এটা কি ঠিক? 4 গুণ টাকার কথা শুনে মিনিস্টার সহ সবাই অবাক। এত? শিনু বলে, তার মাল পৌঁছাতে অনেক ঘুষ দিতে হয়, আর তাছাড়া এতদিন হলো সেই সিন্ডিকেট সামলাচ্ছে, এখন এসে তাকে জব দিয়ে দিতে হবে। পুষ্পা বলে, আমরা সবাই মিলে যদি বিজনেস করি তাহলে এমন কিচ্ছু হবে না, প্রতিটা ডিপার্টমেন্টকে কেন টাকা দিতে হবে? আমরা যতটা পারি মাল সামনে নিয়ে যাব, যেখানে উপায় থাকবে না সেখানে আমরা টাকা দিব। এইভাবে সবাইকে টাকা দিলে আমাদের কি থাকবে? আর তাছাড়া মাল যেহেতু আমাদের, তাই ডিমান্ডটা আমাদের থাকতে হবে। স্যার, শুধু মুরগান কেন, আমরা যদি আরো খদ্দের বাড়াই তাহলে আমাদের মালের রেট আরো বেড়ে যাবে। মালের একমাত্র সাপ্লায়ার যেহেতু আমরা, তাই আমরা যদি সিদ্ধান্ত নেই 1 টন মালের 3 কোটি নিব, তাহলে সেটাও পাওয়া সম্ভব। আর যদি এভাবে চলতে থাকে, মিনিস্টার স্যারের শুধু কমিশন আসবে 20 কোটি টাকার হিসেব তো মিনিস্টারের মাথা ঘুরিয়ে দেয়। শিনু বলে, সে তার শালাকে মেরেছে। পুষ্পা বলে, আমি তো শালাকে মারিনি, জাক্কা ভাইকে যে মারতে এসেছিল তাকে মেরেছে। জাক্কা ভাইকে মারবে আর আমি চুপচাপ থাকবো? শিনু যেই বলে, আমি ফোন করেছিলাম তাও ছাড়েনি। মিনিস্টার বলে, হয়তো 5 মিনিট ডেট করেছিলি, মনে নেই আমার কথা। জাক্কা প্রস্তাব দেয়, পুষ্পা সিন্ডিকেট সামলাক। পুষ্পা স্যারকে বোঝা। পুষ্পা স্যারকে বুঝাই, স্যার একটা চান্স আমাকে দেওয়া হোক, সে টাকার বন্যা বয়ে দিতে পারবে। অনেক কিছু প্ল্যান পরিকল্পনা বলে, চিন্তা ভাবনা করে মিনিস্টার পুষ্পাকে সিন্ডিকেটের হেড বানিয়ে দেয়। মানে যেই মাল বিক্রি করুক তার কাছেই বিক্রি করতে হবে, এটাই ফাইনাল। কাল সবাই মন্দিরে এসো বলে মিনিস্টার চলে যায়। মুগলেশের বডি নিয়ে শ্রীনু চলে যায়। পরের দিন মন্দিরে সিন্ডিকেটের নিয়ম অনুযায়ী পুষ্পাকে প্রধান মানার সবাই কসম খায়। যেহেতু পুষ্পা এখন সিন্ডিকেটের হেড, ব্যাস ভাইয়ের পোশাক আশাক চাল ঢাল সবকিছু পাল্টে যায়। একটা মিউজিকের মাধ্যমে পুষ্পার আরো পরিবর্তন আমাদের দেখানো হয় যে সে কিভাবে আস্তে আস্তে উপর দিকে উঠছে। বিজনেস সামলাতে পুষ্পা নিজের বাড়ি গাড়ি, মিনিস্টারকে তো টাকার গাড়ি পাঠিয়ে দেয়। মানে অনেক বড় হয়ে যায় সে। এর সঙ্গে পার হয়ে যায় বেশ কিছু সময়। একদিন শিনু ঘুমাচ্ছিল, হুট করে জাগনা পেয়ে দেখে তার বউ তার উপর দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। কি রে, কি হয়েছে? দীক্ষা বলে, আমার ভাইকে মেরে তুই আরাম করে ঘুমাচ্ছিস? শিনু বলে, আরে কি করব, পুষ্পা এখন বড় হয়ে গেছে, এমএলএ মিনিস্টার হয়ে গেছে, এখন ওদের কিছু করা যাবে না, সরকার পরিবর্তন হোক তারপর দেখা যাবে। দীক্ষা বলে, তাহলে সরকার পাল্টে গেলে তখনই আমার ভাইকে পাঠাতি, এখন কেন পাঠালি? শিনুর গলার সাইডে একটা পোজ মেরে দেয়, যা আমার ভাইয়ের কাছে যা। শিনু চটকা মারে, আরে শালি পাগল। তার লোকজনকে ডাকলে তারা এসে তাকে এইভাবে ধরে নিয়ে যায়।
বেশ হাসি পায়। যাক, ওদিকে পুষ্পার পাওয়ার বাড়তেই চলেছে, সবকিছু স্মুথলি চলছে। গোবিন্দ যেহেতু কিছু করতে পারছে না, তাই সে রিজাইন দিয়ে চলে যায়। জলি রেড্ডি বদলা নিবে, কিন্তু তার শরীর তার সঙ্গ দিচ্ছে না। দীক্ষাও টার্গেটে আছে কখন সে পুষ্পাকে মেরে তার ভাইয়ের বদলা নিবে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারছে না, কারণ পুষ্পা এখন তাদের ধরা ছোঁয়ার বাইরে। পুষ্পা সবাইকে ম্যানেজ করে বিজনেস চালাচ্ছে, সবকিছু ঠিকঠাক চলছে। এর মাঝে এন্ট্রি মারে দ্য ম্যান, দ্য সুপারস্টার। পুরো মুভি দেখে যে মজা না পাই, আমার বসকে দেখলে তার 3 গুণ মজা লাগে। কোনো অ্যাক্টিং, কোনো এক্সপ্রেশন কিচ্ছু লাগবে না, জাস্ট তার উপস্থিতি মুভিকে স্পেশাল বানিয়ে দেবে। মাই ফেভারিট ফাহাদ ফাসিল বস, অর্থাৎ এসপি ভানুয়ার সিং শেখাওয়াত। পুষ্পা লোকজন হাতে হাতে ধরেছে, গাড়িতে উঠায় নাই। তারপর তার সুবিধা মতো সিটকে বসায় নিতে একজন ডিস্টার্ব করছিল, তাকে মেরেই ফেলে দেয়। তারপর থানায় আসে, মিডিয়াকে উল্টাপাল্টা বুঝিয়ে ম্যানেজ করে। তার মানে বুঝতে পারছেন সে কেমন টাইপের মানুষ। খবর পুষ্পার কাছে আসে যে নতুন এসপি এসেছে, তার লোকজনকে ধরে নিয়ে গেছে। সে টাকা পয়সা নিয়ে চলে আসে থানায়। সাহেব, সামনের সপ্তাহে বিয়ে, আপনাকে কিন্তু আসতেই হবে। এই নিন টাকা, এটা এই মাসের, প্রতি মাসে আপনার হিস্সা আপনার কাছে পৌঁছে যাবে বলে পুষ্পা বসে যায়। শেখাওয়াত টেবিল থেকে সবকিছু ছুঁড়ে ফেলে দেয়। পুষ্পার বিয়ের কার্ডও পড়ে যায়। টাকা বের করে গুনতে থাকে। পুষ্পা শেখাওয়াতের অ্যাটিটিউড আন্দাজ করতে পারছে। গুনে মনে শেখাওয়াত বলে, কিছু তো কমতি লাগছে। কেশব বলে, স্যার আমরা তো টাকা গুনিয়ে এনেছি। শেখাওয়াত আবার গুনতে বলে। তারপর পুষ্পাকে মেন করে সে ব্র্যান্ড বোঝানোর চেষ্টা করে যে যে লোকাল সে লোকালই থাকে, ব্র্যান্ড আলাদা জিনিস, তার জন্য ব্র্যান্ডের সিল থাকতে হয়। ব্র্যান্ড বুঝিস তো, কনস্টেবলকে বলছে, কিন্তু বোঝাচ্ছে পুষ্পাকেই। ব্র্যান্ডস মিনস সারনেম, বংশের নাম, দাদার নাম অথবা বাবার নাম, তাকেই বলে ব্র্যান্ড। পুষ্পাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, এটা সেটা লেসপিতে অনেক কিছু বলে। পুষ্পার তো রাগে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু চুপ থাকায়। শেখাওয়াত বুঝতে পারে পুষ্পা রাগ করছে, সেও ইগো দেখায়। এভাবে লম্বা একটা আর্গুমেন্টের পর পুষ্পা বলে, আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি সাহেব। কি বললি? পুষ্পা বলে, বুঝতে পেরেছি স্যার। এটাই কমতি ছিল স্যার। আমার বিয়েতে আপনাকে আসতে হবে স্যার, এটা আপনার টাকা স্যার, সম্মান দিয়ে বলতে হবে। তারপর আমি সিদ্ধান্ত নিব আমি কি করব, কত টাকা কোথায় যাবে, আমায় কত দিতে হবে, সবকিছু আমি ডিসাইড করব। কেশব বলছে, এরপর থেকে পুষ্পা ভাইয়ের কি যে হলো, সে সবসময় শেখাওয়াতের কথা মতো চলতে থাকে। শেখাওয়াত যা বলে পুষ্পা ভাও তাই করতে থাকে। যে পুষ্পা কারো সামনে নত হতো না, সে মনে হচ্ছিল শেখাওয়াতের সামনে ঝুঁকে গেছে। এইভাবে দিন যেতে যেতে ফাইনালি বিয়ের দিন আসে। সারাদিন বিয়ের কাজ বাজ চলে। মুহূর্তের সবাই আগে লক্ষ্য করে পুষ্পা নেই, কই গেল? আমরা দেখি পুষ্পা এখানে শেখাওয়াতের সঙ্গে মজা করছে। শেখাওয়াত বলে, আরে পুষ্পা, আজ তোর বিয়ে, তুই আমার সঙ্গে এখানে কেন বলতো? পুষ্পা শেখাওয়াতকে খুব মানে, তাই শেখাওয়াতের কাছে ব্যাপারটা নর্মাল মনে হয়। কিন্তু পুষ্পা আস্তে আস্তে কথা উঠায়, স্যার সেদিন আমার মাকে নিয়ে কথা বলা আপনার একদম ঠিক হয়নি। শেখাওয়াত বলে, আরে ওসব কথা কেন মনে করছে? পুষ্পা বলে, না না স্যার, সেদিন আমার খুব খারাপ লেগেছিল। আপনি যত যাই বলতেন সমস্যা ছিল না, কিন্তু আমার মাকে নিয়ে কেন কথা বললেন? আরে পুষ্পা কি করছিস, পুরোনো কথা কেন টেনে আনছিস? পুষ্পা তালমাল দিয়ে শেখাওয়াতের থেকে গানটা নিয়ে নেয়। তারপর সেদিন থানায় যেমন সে গান ঠেকিয়েছিল, সেভাবে মুড পাকিয়ে হাতের মধ্যে শুট করে দেয়। শেখাওয়াত তো অবাক, আবে পাগল হয়ে গেছিস নাকি বে, কি করছিস এসব? আবে ভূতনিকে কি মনে করেছিস আমি তোর জেলের পকেট মার কোনো আসামি? শালা সরকারি কুত্তা, কি বলছিলি বে? ব্রান্ড? আবে পুষ্পা নিজেই ব্রান্ড বে। চল কাপড় খোল, সবকিছু খুলে ফেল। এ পুষ্পা কি হচ্ছে? আবে চুপ কর, কাপড় খোল বলছি। তোর শরীর থেকে সবগুলো জামা খুলে ফেল বলছি। পুষ্পা শেখাওয়াতের শরীর থেকে সবগুলো কাপড় খুলে নেয়। তার শরীর থেকে সবকিছু খুলে ফেল দিয়ে বলে, আমি পুষ্পা বে, যদি আমি খালি গায়ে কোথাও যাই সবাই আমাকে সালাম ঠুকবে, আর এভাবে তুই কোথাও যা তোকে কুত্তাও চিনবে না। এরপর থেকে এক কানা করিও তুই পাবি না। কি মনে করেছিস আমায় বে? পুষ্পা, পুষ্পা রাজ, এমন সব বলে শেখাওয়াতকে একবার ইচ্ছে মতো অপমান করে পুষ্পা সেখান থেকে সেভাবেই চলে যায়। শেখাওয়াতের রাগ তো ওঠে, বাট কিচ্ছু বলে না। অমনেই হাঁটতে হাঁটতে বাসায় আসে। ওদিকে পুষ্পাও চলে আসে মণ্ডপে। অমনেই ভিতরে যায়। সবাই তো অবাক কি হয়েছে তার সঙ্গে। শেখাওয়াত কোয়ার্টারে গেলে তার কুকুর তাকে দেখে ভুগতে শুরু করে, মানে তার পোশাক নেই এই জন্য চিনতে পারেনি। শেখাওয়াত কুকুরকেই মেরে দেয়। কেশব ধুতি এনে পরিয়ে দেয়। পুষ্পা মণ্ডপে বসে। শেখাওয়াত পুষ্পার দেওয়া টাকা এনে তাতে আগুন ধরিয়ে দেয়। পুষ্পা বিয়ের কাজ শেষ করে। শেখাওয়াত পুষ্পার নাম নিতে নিতে হাসতে থাকে। আর ক্যামেরা দুজনকে একটু একটু করে দেখিয়ে দ্বিতীয় পার্টের ইশারা দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো একটা নতুন মুভি রিলিজ হলে সেটা দেখার জন্য আপনাদের সবার মাঝে এক্সাইটমেন্ট থাকে, আমি বুঝতে পারছি। আপনারা সবাই আশা করেন যে আমি সেই মুভিটা নিয়ে কথা বলি। হ্যাঁ, একদম ঠিক, বাট হিসাবটাও একটু আপনাদের বুঝতে হবে। নতুন মুভি এলে সেটার হল প্রিন্ট অন্য সাইডে পাওয়া যায়, কিন্তু হল প্রিন্ট মুভি নিয়ে ইউটিউবে কথা বললে সেটা নিয়ে স্ট্রাইক চলে আসে। এই ঝামেলার কারণেই আমাদের সিনেমা সংক্ষেপ চ্যানেলটা এখন বন্ধ হয়ে আছে। আর নিয়ম অনুযায়ী তো এটা ঠিকও না, তাই না? এই জন্য একটু ধৈর্য ধরে থাকুন, যখন ক্লিয়ার প্রিন্ট আসবে আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। আর একটা ব্যাপার হলো কি, যে যখন অন্য কোনো চ্যানেল দিয়ে দেয় সেটাতে যদি ভালো পরিমাণে ভিউ আসে, তো সেই মুভিটা আমি যদি আবার আমার চ্যানেলে দিই, দেখা যায় ভিউ হয় না। এতে আমাদের অনেকটা লস বলতে পারেন, লস হয়ে যায়। একটা এক্সপ্লেন ভিডিও দেখে যদি আপনার মুভি দেখার ফিল না আসে, তাহলে আপনাকে ডবল সময় ব্যয় করতে হবে।
শুধু উপর দিয়ে আমি মুভির ব্যাপারে বলতে পারি না, এই জন্য ভিডিও আসতে দেরি হয়। একটা মুভি বারবার দেখতে হয়, সেটা আবার লিখতে হয়, অনেক কাজ থাকে। অন্যান্য চ্যানেল তাড়াতাড়ি কিভাবে ভিডিও দেয় আমি জানি না, যদি তাদেরটা দেখে আপনার মনে শান্তি লাগে আপনি দেখতে পারেন, নো প্রবলেম। বাট আমি চেষ্টা করেও তাড়াতাড়ি ভিডিও আনতে পারি না, কিছু না কিছু আমার পিছিয়ে লেগেই থাকে, উপর থেকে স্ক্রিপ্ট অনেক বড় হয়ে যায়। যাক, চেষ্টা করছি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। বাকি আপনাদের ভালোবাসা কমে গেছে আমি আন্দাজ করতে পারছি। সিনেমার সংক্ষেপের প্রবলেম এখনো শেষ হয়নি, হয়তো জানুয়ারির পর শেষ হবে, তখন থেকে ওখানেও নিয়মিত ভিডিও আসবে। ভিডিওর রিচ কমে গেছে, আপনারা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর সাবস্ক্রাইব না করে থাকলে একটু করে দিন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।